আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তাই সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। ইউসেফ বাংলাদেশ এবং এ2আই এর যৌথ উদ্যোগে জাতীয় দক্ষতা বাতায়নের ফেসবুক পেজে সরাসরি পাঠদান হচ্ছে। আজ ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স অকুপেশনের তৃতীয় ক্লাস। আজ সরাসরি পাঠদান ক্লাসে উপস্থাপনায় আমি মোহাম্মদ আকবর কবির, প্রশিক্ষক, অকুপেশন নেম ইলেকট্রিক্যাল ইনস্টলেশন মেইনটেন্যান্স এবং ইউসেফ রাজশাহী টেকনিক্যাল স্কুল রাজশাহী। গত ক্লাসে আমরা কি শিখেছিলাম? ইউজ অফ হ্যান্ড টুলস। আমরা হ্যান্ড টুলসের ব্যবহার সম্পর্কে জেনেছি। আজকের ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করব, পাওয়ার টুলস অ্যান্ড মেজারিং ইনস্ট্রুমেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, অবশেষে এই ছবিগুলো দেখে বুঝতে পারছো যে আমি আজকে তোমাদেরকে কি শেখাবো। এখানে কিছু পাওয়ার টুলসের ছবি এবং মেজারিং ইনস্ট্রুমেন্ট অর্থাৎ পরিমাপক যন্ত্রের ছবি আছে। এই বিষয়ের মধ্যে থেকে আজকে আমরা যা শিখব, পাওয়ার টুলস পরিমাপক যন্ত্র নিয়ে কাজ করার সময় পিপিগুলোর ব্যবহার কি, পাওয়ার টুলস কি, বিভিন্ন প্রকার পাওয়ার টুলসের নাম, সাইজ এবং ব্যবহারগুলি, পরিমাপক যন্ত্র কি, পরিমাপক যন্ত্র কত প্রকার, কি কি, বিভিন্ন প্রকার পরিমাপক যন্ত্রের নাম, সাইজ এবং ব্যবহারগুলি। এই ছবিগুলো দেখে বুঝতে পারছো, এই ছবিগুলো হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। এখানে অ্যাপ্রন, হেলমেট, সেফটি গগলস, সেফটি বুট ও সেফটি গ্লাভস আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন ওয়ার্কশপে বা কোনো কর্মস্থলে পাওয়ার টুলস নিয়ে কাজ করব, তখন অবশ্যই আমাদের এই পিপিগুলো পরিধান করে কাজ করতে হবে। আমরা জানি সেফটি ফার্স্ট, তাই নিজেকে রক্ষা করার জন্য অবশ্যই পিপিগুলো ব্যবহার করব। পাওয়ার টুলস অনেক আছে, তবে ইলেকট্রিক্যাল ওয়ার্কশপে সবচেয়ে বেশি ব্যবহৃত পাওয়ার টুলসগুলো সম্পর্কে জানব। তাই প্রথমে আমরা জেনে নিই যেসব পাওয়ার টুলস সম্পর্কে। যে সকল যন্ত্রাংশ বা মেশিনারি ডিভাইস যা আমাদের মানবদেহের শক্তি প্রয়োগ প্রক্রিয়া দ্বারা পরিচালিত হয় না, ইয়া বৈদ্যুতিক শক্তিতে পরিচালিত হয়। বিভিন্ন যন্ত্রাংশ খোলা বা লাগানো, কাটা, ঘর্ষণ এবং তাপ শক্তি প্রয়োগ করে যে সকল যন্ত্রাংশ কার্যক্রম পরিচালনা করা হয় তাকে পাওয়ার টুলস বলে। অর্থাৎ বৈদ্যুতিক শক্তি দ্বারা যে টুলস পরিচালিত হয় সেগুলো হচ্ছে পাওয়ার টুলস। আমরা ইউজ অফ পাওয়ার টুলস অ্যান্ড মেজারিং ইনস্ট্রুমেন্টের জানতে গেলে অবশ্যই তার নাম জানতে হবে, সাইজ জানতে হবে এবং তার ব্যবহার জানতে হবে, তাহলে আমরা সবকিছু জানতে পারবো। আমরা প্রথমেই দেখে নিব ইলেকট্রিক্যাল ড্রিল মেশিন। আমাদের যে টুলসটা দেখতে পাচ্ছি এটি হচ্ছে পাওয়ার ড্রিল মেশিন। এটি দ্বারা ছিদ্র করা হয়। ছিদ্র করার আগে যে বিটটা আছে সেই বিটটা কিভাবে লাগাতে হয় সেটা একটু দেখে নিব আমরা। এটা নিচের দিকে চাপ দিয়ে, এই পাওয়ার ড্রিল মেশিনের নিচে চাপ দিয়ে তারপরে বিটটি কি করব, তার ঘাট মতন আমরা লাগাবো। এইভাবে আমরা এই বিটটি লাগাবো। তারপরে আমরা এই পাওয়ার সাপ্লাই দিব, দিয়ে তারপরে এখানে একটি কি আছে, অন সুইচ আছে, এটি চাপ দিব। এরপরে এটি সোজা করে যে স্থানে ছিদ্র করব সেই জায়গাটা আমরা পয়েন্টার করে তারপরে এটিকে অন। এই ছিল ইলেকট্রিক্যাল পাওয়ার ড্রিল মেশিনের ব্যবহার। আশা করি তোমরা এই দেখে ব্যবহার করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, এবার জেনে নেব গ্রাইন্ডিং মেশিন। প্রিয় শিক্ষার্থীরা, এটি একটি পাওয়ার টুল, যার নাম হচ্ছে হ্যান্ড গ্রাইন্ডিং মেশিন। এর দ্বারা দুইটি কাজ করা যায়। এটি কোনো ধাতব বস্তুকে মসৃণ করা যায়, আবার কোয়াল কাটা যায়, যাতে
হাউস ওয়ারিং এর ক্ষেত্রে খুবই ব্যবহার হয়, তবে এর ডিস্কের উপরে এটা নির্ভরশীল। যেহেতু এখানে ওয়াল কাটার জন্য ডিস্কটা ব্যবহার হচ্ছে, এই হচ্ছে পাওয়ার হ্যান্ড গ্রাইন্ডিং মেশিনের ব্যবহার। বিভিন্ন ধরনের গ্রাইন্ডিং মেশিন রয়েছে, আমরা সেটি দেখলাম। এবার আমরা দেখব বেঞ্চ গ্রাইন্ডিং মেশিন। দেখে নিব বেঞ্চ গ্রাইন্ডিং মেশিনের ব্যবহার। কিভাবে একটি বেঞ্চ গ্রাইন্ডিং মেশিন ব্যবহার করে একটি অধাতব বস্তুকে মসৃণ করা হয়। আশা করছি আমরা এই ব্যবহার থেকে অবশ্যই গ্রাইন্ডিং মেশিন ব্যবহার চালাতে পারবো। আমরা বেঞ্চ গ্রাইন্ডিং মেশিনের ব্যবহার দেখলাম। এবার জানবো আমরা ইলেকট্রিক স্ক্রু ড্রাইভার অথবা ইম্প্যাক্ট ড্রাইভার। বৈদ্যুতিক স্ক্রু ড্রাইভার এর সাহায্যে বিভিন্ন ডিভাইসের স্ক্রু খোলা বা লাগানোর কাজে ব্যবহার করা হয়ে থাকে। এর মাথায় বিশেষ ধরনের স্ক্রু বিট প্রয়োগ করে ঘূর্ণায়ন গতির সাহায্যে কাজ করে। অর্থাৎ কোনো স্ক্রুকে আমরা যদি দ্রুত খুলতে চাই অথবা লাগাতে চাই, সেক্ষেত্রে আমাদের এই স্ক্রু ড্রাইভার ব্যবহার করতে হবে। এটি বৈদ্যুতিক শক্তি দ্বারা পরিচালিত হয়। এবার জানবো হচ্ছে জিগস মেশিন। জিগস মেশিন একটি করাত যা কাঠ, প্লাস্টিক বা অন্য কোনো উপকরণের কর্তন করে আলাদা রূপান্তর ফলককে তৈরি করতে সাহায্য করে। মূলত বৈদ্যুতিক শক্তি দ্বারা পরিচালিত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এটি ইলেকট্রিক্যাল কাজে কেন? এটি ইলেকট্রিক্যালের বিভিন্ন সুইচ, সকেট, ফিউজকে সুইচ বোর্ডে বসানোর জন্য, তার ঘাট কাটার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। এবার জেনে নেব ব্লোয়ার মেশিন। এবার আমরা দেখে নিব ব্লোয়ার মেশিন। একটি পাওয়ার টুল। এই দ্বারা কি করা হয়? এই টুলের দ্বারা পুরা কোনো বস্তুকে হাতে আমরা এর ব্যবহার করতে পারলাম। যদি কোনো পরিস্থিতিতে খোলা থাকে তাহলে এছাড়া আমরা পরিষ্কার। এবার জেনে নিব সোল্ডারিং আয়রন সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীরা, এখন যে টুলসটা দেখতে পাচ্ছ এটি হচ্ছে পাওয়ার টুল, তবে এর নাম হচ্ছে সোল্ডারিং আয়রন। বৈদ্যুতিক শক্তি দ্বারা এটি চলে। এটি হিটের মাধ্যমে কি করা হয়? কোনো কেবলের জয়েন্টে সোল্ডারিং করা হয়। এছাড়া ইলেকট্রিসিটি কাজে এটি এসে ব্যবহার হয়। এই ছিল এই সোল্ডারিং আয়রনের ব্যবহার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পাওয়ার টুলসের ব্যবহার দেখছি। আমরা শেষ সোল্ডারিং আয়রন সম্পর্কে জানলাম, এটি ইলেকট্রনিক্সের কাজে প্রচুর ব্যবহার হয়। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জানব মেজারিং ইনস্ট্রুমেন্ট। ইলেকট্রিক্যাল ওয়ার্কশপে সবচেয়ে বেশি ব্যবহৃত পরিমাপক যন্ত্রগুলো সম্পর্কে জানব। এইগুলোর সাইজ বলতে একটু বলে নিই আগেই। এগুলো সবই মিটারের রেঞ্জের উপর নির্ভরশীল। প্রিয় শিক্ষার্থীরা, যে ছবিটা দেখতে পাচ্ছ সেটি হচ্ছে একটি পরিমাপক যন্ত্র। তাই পরিমাপক যন্ত্রটি কি সেটি একটু জেনে নিই। যে যন্ত্রের সাহায্যে কোনো কিছুর পরিমাণ নির্ধারণ করা হয় তাকে পরিমাপক যন্ত্র বলে। এই পরিমাপক যন্ত্র যখন বৈদ্যুতিক প্রবাহের দ্বারা পরিচালিত হয় তখন তাকে বৈদ্যুতিক পরিমাপক যন্ত্র বলে। অথবা যে যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক ধ্রুব যেমন কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স এবং পাওয়ার, এনার্জি, ফ্রিকোয়েন্সি পরিমাপ করা হয় তাকে বৈদ্যুতিক মেজারিং ইনস্ট্রুমেন্ট বলে। আমরা পরিমাপক যন্ত্র সম্পর্কে জানলাম, যেটি দ্বারা আমরা কি করব? পরিমাণ করব। এবার জানবো আমরা বৈদ্যুতিক পরিমাপক যন্ত্র প্রকারভেদ। প্রিয় শিক্ষার্থী, বৈদ্যুতিক পরিমাপক যন্ত্র সাধারণত দুই প্রকার, যেমন অ্যাবসোলিউট ইনস্ট্রুমেন্ট, সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট।
কাজ অনুযায়ী সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট আবার 3 ভাগে বিভক্ত: ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট, ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্ট ও রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, বৈদ্যুতিক পরিমাপক যন্ত্রের প্রকারভেদগুলো আমরা দেখে নিলাম। এবার যে পরিমাপক যন্ত্রটি এসছে সেটি সবারই বাসায় আছে। ছোটবেলায় আমরা সবাই এইটি ব্যবহার করেছি। এটির নাম হচ্ছে স্কেল। এর সাহায্যে কোনো বস্তুর উপর সোজা দাগ এবং ছোট বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সঠিকভাবে নিরূপণ করার কাজে ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ আমি সোজা করে দাগ কাটবো, সেই ক্ষেত্রে আমরা এই স্কেলের ব্যবহার করতে পারি, অথবা আমরা কোনো ছোট মাপ নেওয়ার ক্ষেত্রে আমরা এটি ব্যবহার করতে পারি। এবার আমরা মেজারিং টেপ সম্পর্কে জানব। এটি ইলেকট্রিক্যাল কাজে খুব ব্যবহার হয়ে থাকে বিভিন্ন জায়গায় পরিমাপের জন্য। এর সাহায্যে কোনো বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সঠিকভাবে নিরূপণ করার কাজে ব্যবহার করা হয়ে থাকে। এটির রেঞ্জ 5 মিটার, অর্থাৎ এর রেঞ্জ মিটারটি যত বড় হবে বা মেজারিং টেপটি যত বড় হবে এটি তত তার সাইজ হবে। এবার আমরা জেনে নেব ট্রাই স্কেল। প্রিয় শিক্ষার্থীরা, এই টুলসটি সিবিটি সিস্টেমে প্রচুর ব্যবহার হয়। এটি সিবিটি লেভেল 1-এ চ্যানেল কাটার কাজে ব্যবহার হয়ে থাকে। চ্যানেলগুলোকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করার জন্য ব্যবহার করে। প্রথমে আমরা একটি চ্যানেলকে 45 এবং অপর একটি চ্যানেলকে 45 করে কেটে তারপর সেটিকে 90 ডিগ্রি করা হয়। তাহলে এর সাহায্যে কোনো বস্তুর কৌণিক দূরত্ব পরিমাপ করার জন্য এটি ব্যবহার করা হয়। তাহলে আমরা জানলাম ট্রাই স্কেল সম্পর্কে। এবার আমরা জানবো ভার্নিয়ার ক্যালিপার। প্রিয় শিক্ষার্থীরা, এর সাহায্যে কোনো সমতল বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, গভীরতা এবং গোলাকার বস্তুর ভিতরের ও বাইরের ব্যাসের মাপ নেওয়া হয়। তাহলে কোনো বস্তুর যদি আমি মাপ নিতে চাই সূক্ষ্ম, তাহলে আমরা কি করব? এই ভার্নিয়ার ক্যালিপারটা ব্যবহার করব। এবার আমরা জানবো মাইক্রোমিটার। প্রিয় শিক্ষার্থীরা, এর সাহায্যে কোনো বস্তুর সূক্ষ্ম ও নিখুঁতভাবে দৈর্ঘ্য, প্রস্থ, ব্যাসের মাপ নেওয়া যায়। মাইক্রোমিটার ইঞ্চি এবং মিলিমিটার 2 ধরনের হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, ইলেকট্রিক কাজে বিভিন্ন রকমের তার অথবা কেবল ব্যবহার করা হয়। এই কিছু সূক্ষ্ম তার আছে, যেমন সুপার অ্যানুয়াল কপার ওয়্যার। এর এতটাই চিকন যে তাকে পরিমাপ করার জন্য আমাদের এই মাইক্রোমিটার ব্যবহার করতে হয়। তাহলে আমরা মাইক্রোমিটার সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ। যদি মাইক্রোমিটার আমরা না পাই, সেক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ দিয়ে কাজ চালাতে পারবো। কিন্তু এখানে কিছু নির্দিষ্ট মাপ আছে, সেই মাপ দিয়েই কি করতে হয়? এটি পরিমাপ করতে হয়। এটি সূক্ষ্ম মেজারিং টুলস, এর দ্বারা তারের বা শীটের ব্যাস মাপা হয়। এই টুলস গেজ বা মিলিমিটার আকারে খাঁজ কাটা থাকে। তাহলে আমরা ওয়্যার গেজ সম্পর্কে জানলাম। এবার ভোল্ট মিটার সম্পর্কে জানবো। সেটি হচ্ছে ভোল্ট মিটার। এটি এসি ভোল্টেজ পরিমাপ করতে পারে। এটি দুটি টার্মিনাল আছে, এটি ফেজ এবং এটি নিউট্রাল। সেভাবে আমরা সার্কিটে কানেকশন দিয়ে রেখেছি জাস্ট তোমাদের এই ব্যবহারটুকু দেখানোর জন্য। আর এটা এই কানেকশন দেওয়ার পরে আমরা এখন এটা অন করে দেখব। আমরা অন করলাম, এই যে ভোল্টেজ দেখাচ্ছে এটা হচ্ছে এভাবে সেই ভোল্টেজ পরিমাপ করে থাকে। আমরা ভোল্ট মিটার সম্পর্কে জানলাম। প্রিয় শিক্ষার্থীরা, এটি অবশ্যই মনে রাখতে হবে পরিমাপের সময়
প্যারালালে সংযোগ করতে হবে। এটি তড়িৎ প্রবাহের চাপ পরিমাপ করে থাকে। এবার আমরা জানবো অ্যামিটার। অ্যামিটারের সাহায্যে সর্ব লাইনে তড়িৎ প্রবাহ বা কারেন্ট সরাসরি পরিমাপ করা হয়। এই মিটারকে লাইনের সাথে সিরিজে সংযোগ করা হয়, অর্থাৎ একটি লোডের কি পরিমাণ কারেন্ট খরচ করছে সেটি জানার জন্য আমরা এই মিটারটা সিরিজে ব্যবহার করব, তাহলে ওই লোডের আমরা কারেন্ট জানতে পারবো। এবার আমরা জানবো ক্লিপ অন মিটার। এবার আমার হাতে দেখতে পাচ্ছ এটি হচ্ছে ক্লিপ অন মিটার। এটি অ্যাম্পিয়ার পরিমাপ করে থাকে, তবে এই অ্যাম্পিয়ার পরিমাপ করে থাকে এর মাঝখানে যদি কোনো কেবল আমরা দিই তাহলে এটা ইন্ডাকশন নীতির উপর ভিত্তি করে সে কি করে এইখানে মান দেখায়। অবশ্যই আমরা মান দেওয়া করার সময় অবশ্যই অ্যাম্পিয়ারে রেখে আমরা একটা সার্কিট দেখি আমাদের এখানে যে সার্কিট রেডি করা আছে সেই সার্কিটটাতে আমরা দেখে নেব। এখানে পেস্তা প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লিপ অন মিটার সম্পর্কে দেখলাম। এটি বৈদ্যুতিক কারেন্ট সহজেই পরিমাপ করা যায় এই টুলস দ্বারা। এবার আমরা জানবো ওয়াট মিটার। এই মিটারের সাহায্যে কোনো সার্কিটের লোডে বা ওহার অংশ বিষয়ে শেষ পাওয়ার পরিমাপ করা হয়, অর্থাৎ কোনো লোড বা কোনো সার্কিটের যদি আমরা সে কত ক্ষমতা সেটি জানতে চাই তাহলে এই ওয়াট মিটার আমরা ব্যবহার করে থাকি। এটি অ্যানালগও হতে পারে এবং ডিজিটালও হতে পারে। তাহলে আমরা ওয়াট মিটার সম্পর্কে জানলাম। এবার জানবো এনার্জি মিটার। এটি প্রত্যেকের বাসায় ব্যবহার হয়ে থাকে। এর দ্বারা কি বৈদ্যুতিক অর্থাৎ বিদ্যুতের যে খরচ সেটি জানা যায়। এই মিটারের সাহায্যে কোনো সার্কিটের বৈদ্যুতিক শক্তি পরিমাপ করা হয়। এর মাধ্যমে আমরা কি করি, বিদ্যুতের যে খরচ বাসায় বিলে আসে সেই এই মিটারের মাধ্যমে এই মিটারটা যে রিডিং দেয় সেই রিডিংটা তারপরে তার হিসাব করে তখন আমাদের কারেন্ট বিল আসে। আমরা এনার্জি মিটার সম্পর্কে জানলাম। এবার জানবো পাওয়ার ফ্যাক্টর মিটার। এই মিটারের সাহায্যে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কণিক দূরত্বকে পরিমাপ করা হয়। প্রিয় শিক্ষার্থী, ভোল্টেজ এবং কারেন্ট এটি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতে হবে এবং থ্রি ফেজ ক্ষেত্রে 120 ডিগ্রি অ্যাঙ্গেল থাকতে হবে। এটি একটির সাথে আরেকটি যেন দূরত্ব সঠিক দূরত্ব বজায় রাখে সেটি জানার জন্য আমাদের এই পাওয়ার ফ্যাক্টর মিটার আমরা ব্যবহার করে থাকি। এটি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বেশি ব্যবহার হয়। আমরা যদি এটি বাসায় ব্যবহার করতে পারি তাহলে আমাদের বিদ্যুতের যে বিল সেটিও কমে আসবে। এবার আমরা জেনে নেব টেকোমিটার। এই মিটারের সাহায্যে ঘূর্ণায়ন গতি পরিমাপ করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, কোনো ঘূর্ণায়ন বস্তুর সেটি 1 মিনিটে কত পাক ঘুরছে সেটি জানার জন্য আমরা কি করব, এই টেকোমিটারটা ব্যবহার করে থাকব। তাহলে ওই ঘূর্ণায়ন বস্তু কত 1 মিনিটে ঘুরছে সেটি আমরা জানতে পারবো। এটি অ্যানালগও আছে এবং ডিজিটালও আছে। তাহলে আমরা টেকোমিটার সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো অ্যাভোমিটার। এতে অ্যাম্পিয়ার, ভিতে ভোল্ট, ওতে ওহম, এই তিনটি জিনিস নিয়ে এর নামকরণ হয়েছে অ্যাভোমিটার। এটিকে আবার মাল্টিমিটারও বলা হয়। এই মিটারকে অ্যামিটার, ভোল্টমিটার ও ওহম মিটারের হিসাবে ব্যবহার করা যায়। এই মিটারের সাহায্যে এসি অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট ও ডিসি ডাইরেক্ট কারেন্ট উভয় ক্ষেত্রে ব্যবহার করা যায়।
এই মিটার ব্যবহার করার জন্য আলাদা সোর্স ব্যবহার করা হয় বলে ইহার সাহায্যে উচ্চতর রেজিস্ট্যান্স মেগা ওহম এর উপরে ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিট্যান্স পরিমাপ করা যায়। তাহলে এর মাধ্যমে আমরা মূলত ভোল্টেজ এসি ডিসি এবং অ্যাম্পিয়ার ডিসি এবং রেজিস্ট্যান্স যেটা ওহম আমরা পরিমাপ করতে পারি। তাছাড়াও আমরা ইন্ডাকটেন্স পরিমাপ করতে পারি এবং ক্যাপাসিট্যান্স পরিমাপ করতে পারি। তাহলে অ্যাবভ মিটার সম্পর্কে আমরা জানলাম। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জানবো হচ্ছে ফেজ সিকোয়েন্স মিটার। এই মিটারের সাহায্যে থ্রি ফেজ সর্বলাইনের ফেজ শনাক্ত করা হয়। এই মিটারে তিনটি কর্ড থাকে যাদের রং যথাক্রমে রেড, ইয়েলো এবং ব্লু। এই তিনটি কর্ডকে থ্রি ফেজ সরবরাহ সহিত সংযোগ করলে মিটারে ডায়াল যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তবে মিটারের কর্ডের যে রঙের সহিত সরবরাহ লাইনের যে তারটি থাকবে সেটি ওই রং এর ফেজ বলে চিহ্নিত হবে। যদি বিপরীত দিকে ঘুরে তবে কর্ডকে পরিবর্তন করে ফেজ পরিবর্তন করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই মিটারের মাধ্যমে আমরা লাইন 1, লাইন 2 এবং লাইন 3 এটির সিকোয়েন্স আমরা কি করতে পারি, ঠিক করতে পারি। যা ঘূর্ণায়মান বস্তুর যদি আমরা সঠিক দিকে ঘোরাতে চাই তাহলে আমরা এটি সিরিয়াল অনুসারে লাগালে সেটি ঘুরবে। তাহলে আমরা ফেজ সিকোয়েন্স মিটার সম্পর্কে জানলাম। এবার জানবো মেগার। এই মিটারের সাহায্যে বৈদ্যুতিক বর্তনী, মেশিন, ট্রান্সফরমার ইত্যাদির ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপ করা হয়। একে একটি হস্তচালিত জেনারেটরও বলা চলে। প্রিয় শিক্ষার্থীরা, প্রত্যেকটি ইলেকট্রিক্যাল ডিভাইসের ইনসুলেশন রেজিস্ট্যান্স জানা দরকার। যদি আমরা একটি মোটরকে ধরি, সেই মোটরটি বডির সাথে কন্ডাক্টরের কত দূরত্ব বজায় রাখছে সেটি আমাদের জানা খুবই জরুরি, না হলে লোড কানেকশন দেওয়া ঠিক হবে না। অথবা যদি মনে করি একটি কেবলের সাথে কন্ডাক্টরের কত দূরত্ব, সে কি আমাকে প্রোটেক্ট দিতে পারবে কিনা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ইনসুলেশন পরিমাপ করতে এই মেগারের মাধ্যমে জানতে পারবো। এর রেজিস্ট্যান্স যত বেশি হবে, ইনসুলেশন রেজিস্ট্যান্স অর্থাৎ মেগাম যত বেশি হবে ততই ভালো। এবার আমরা জানবো আর্ক টেস্টিং মেগার। এই মিটারের সাহায্যে বৈদ্যুতিক আর্থিং এর রেজিস্ট্যান্সের মান পরিমাপ করা হয়। গঠনের দিক দিয়ে এটি অনেকটা ইনসুলেশন টেস্টিং মেগারের মতো। আর্ক টেস্টারের সাহায্যে আর্ক ইলেকট্রোডের রেজিস্ট্যান্স মাপা হয়। বাসাবাড়ি বা কোনো স্থাপনাকে উচ্চ বিদ্যুৎ হতে রক্ষা করার জন্য আর্থিং করতে হয়। সাধারণত আর্থিং রেজিস্ট্যান্সের মান 1 ওহমের কম হলে ভালো হয়। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস জানবো যে যত রেজিস্ট্যান্স কম হবে ততই ভালো, ততই আমাকে প্রোটেক্ট দিতে পারবে। অর্থাৎ কোনো যদি শর্ট সার্কিট হয় সেক্ষেত্রে কারেন্টে যত তাড়াতাড়ি মাটির তলে চলে যাবে ততই ভালো। তাহলে রেজিস্ট্যান্স যত কম হবে তত এটি ভালো। তাহলে এটি পরিমাপ করার জন্য আমরা এই আর্ক টেস্টিং মেগার ব্যবহার করব, যে আমার রেজিস্ট্যান্স কতটুকু আছে। যতক্ষণ পর্যন্ত 1 ওহমের নিচে না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা আর্থিং গভীরতা করতে থাকব। এটি পরিমাপ করার জন্য এর যে টার্মিনাল পয়েন্ট আছে সেটি ইলেকট্রোড থেকে একটি স্পাইক 5 মিটার থেকে 10 মিটার এবং তারপরে স্পাইকও 5 মিটার থেকে 10 মিটার সমান দূরত্ব করে জায়গা ভেদে আমরা স্পাইকগুলো বসাবো। তারপরে তখন মিটারে আমরা মান দিতে পারবো। এটি অ্যানালগও হতে পারে আবার ডিজিটালও হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ইউজ অফ পাওয়ার টুলস অ্যান্ড মেজারিং ইনস্ট্রুমেন্ট সম্পর্কে জানলাম। তাহলে আজকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম পাওয়ার টুলস
ও পরিমাপক যন্ত্র নিয়ে কাজ করার সময় পিপিগুলোর ব্যবহার কি। আরো জানলাম পাওয়ার টুলস কি, জেনেছি বিভিন্ন প্রকার পাওয়ার টুলসের নাম, সাইজ এবং ব্যবহারগুলি। পরিমাপক যন্ত্র কি, পরিমাপক যন্ত্র কত প্রকার, কি কি। আরো জেনেছি বিভিন্ন প্রকার পরিমাপক যন্ত্রের নাম, সাইজ এবং ব্যবহারগুলি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এইগুলো আমরা একটু খাতায় নোট করব, বাসায় প্র্যাকটিস করব, বেশি বেশি করে লাইভ ক্লাসগুলো আমরা দেখব, তাহলে আমাদের অনেক কিছুই জানা হবে, শেখা হবে। প্রিয় শিক্ষার্থীরা, আগামী ক্লাসে বেসিক ইলেকট্রিসিটি, আমরা ইলেকট্রিক্যালের বেসিক ইলেকট্রিসিটি যেটি মূল অংশ, সেখানে আমরা আস্তে আস্তে যাচ্ছি, যেহেতু এটি তৃতীয় ক্লাস, আর এই জন্য চতুর্থ ক্লাসে বেসিক ইলেকট্রিসিটি দেখব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা কি জানলাম? আমরা আজকে জেনেছি ইউজ অফ পাওয়ার টুলস অ্যান্ড মেজারিং ইনস্ট্রুমেন্ট সম্পর্কে। আজ এই পর্যন্তই। আমরা চেষ্টা করব বাসায় থাকার জন্য, তাহলেই আমরা নিরাপদ থাকব, সুস্থ থাকব, ভালো থাকব। থ্যাঙ্কস টু অল। আল্লাহ হাফেজ। আগামী ক্লাস দেখার জন্য সবাইকে স্বাগতম জানাই। বাসায় থাকি, নিরাপদে থাকি। আল্লাহ হাফেজ।